আবার শুরু করলাম। এখন আমরা দেখবো সিগনিফিকেন্স টেস্টিং। স্ক্রিন শেয়ার তো দেওয়াই আছে, তাই না? অল ওকে, শুরু করুন। আচ্ছা, সিগনিফিকেন্স টেস্টিং জিনিসটা কি এটাকে আমরা বোঝার চেষ্টা করি। সিগনিফিকেন্স টেস্টিং হইতেছে, মনে করি কোনো একটা কোম্পানি কোনো একটা জিনিস ক্লেম করছে, আর আমরা টেস্ট করে দেখবো যে আসলে তার ক্লেমটা সত্য নাকি মিথ্যা বা সঠিক নাকি ভুল। এই জিনিসটারে বলা হয় সিগনিফিকেন্স টেস্টিং বা হাইপোথেসিস টেস্ট বলা হয় এটারে। এখন এই হাইপোথেসিস টেস্ট যেটা, এইটার কয়েকটা বেশ কিছু টাইপ আছে বা বেশ কিছু সিস্টেমের উপর ডিপেন্ড করে কাজ করে। যেমন একটা হয় হইতেছে গিয়া লেফট টেল টেস্ট, আর একটা রাইট টেল টেস্ট, তারপরে হচ্ছে টু টেল টেস্ট, তারপরে আছে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, তারপরে আছে হচ্ছে গিয়ে জেড টেস্ট, টি টেস্ট, এই রকমের অনেক কিছু আছে। তো এই সবগুলা ধরনের একবারে যা আছে, যা যা আছে সবগুলা, এই সবগুলোর উপর বেস করে এই যে আমার এখানে বেশ কয়েকটা ইয়া দিছি, কোন টপিকের উপর কি ধরনের ইয়া হয়, মেইনলি বেসিক গুলো দেওয়া আছে। তো এর মধ্যে থেকে এই যে একটা যদি একটু বের করি আমি, সিগনিফিকেন্স টেস্টিং কোনটা যেন, এই যে এটা যদি একটু দেখি। আচ্ছা, এই যে এখানে বলা আছে সিগনিফিকেন্ট টেস্টিং মানে কি, সিগনিফিকেন্ট টেস্টিং দিয়ে কি বোঝায়, তারপরে সিগনিফিকেন্সের লেভেল অফ সিগনিফিকেন্স আলফা দিয়ে কি বোঝায়, হাইপোথিসিস টেস্ট কি, হাইপোথিসিস টেস্টের স্টেট গুলা কিভাবে, স্টেপ বাই স্টেপ কিভাবে টেস্ট গুলা করে। ফার্স্টে হইতেছে হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা স্টেট করব, তারপরে ওইগুলা দিয়ে কিভাবে কাজ করব। তারপরে এখান থেকেও আবার জেড স্কোর বের করব, জেড স্কোর থেকে পি ভ্যালু বের করব, সেম ভাবে টি স্কোর বের করব, টি স্কোর থেকে টি স্কোরের সাথে সরাসরি কম্পেয়ার করব। তারপরে রিজেকশন এরিয়া কোনগুলা, তারপরে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেন্স এরিয়া কোনগুলা, নট রিজেকশন বা হচ্ছে গিয়ে কখন আমরা রিজেক্ট করতে পারবো, কখন রিজেক্ট করতে পারবো না। তারপরে হচ্ছে গিয়ে আছে যে এই যে এখানে কখন জেড টেস্ট করা লাগে, কখন টি টেস্ট করা লাগে, জেড টেস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া, টি টেস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া। তারপরে আছে হচ্ছে আহ, আর জানি কি ছিল, এই যে এখানে আছে কিছু, লেফট টেল টেস্ট কিভাবে হয়, রাইট টেল টেস্ট কিভাবে হয়, কোনটা লেফট টেল টেস্ট কোনটা রাইট টেল টেস্ট, কিভাবে কোনটার মাধ্যমে দিয়ে কি বোঝায়। তারপরে ছিল ওই জিনিসটা তো, এই জিনিসটা কি মিসিং হয়ে গেল। আচ্ছা, আরো একটা জিনিস ছিল, ওইটাতে হইতাছে গিয়া আমাদের ইয়েগুলা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা সবগুলা আমাদের জানা লাগবে টেস্টিং এর জন্য। তো আমরা একটা ম্যাথ দেখি, সরাসরি ম্যাথ দিয়া সরাসরি বুঝবো যে কিভাবে কি করতে। এই যে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথের মধ্যে বলছে যে এ ম্যানুফ্যাকচার্ড সিরাপ বটল অফ অফ ইজ টু বি সেড 250 ml। মানে কোম্পানি ক্লেম করতেছে যে তাদের সিরাপ বোতলের মধ্যে 250 ml থাকে। এ স্যাম্পল অফ 100 bottle, a sample of 100 bottle was taken and found an average amount of 247 ml of syrup। মানে হচ্ছে গিয়ে 100টা স্যাম্পল নিয়ে টেস্ট করছে কেউ একজন, কইরা দেখছে যে এখানে 247 ml করে থাকতেছে। টেস্ট দেওয়া আছে, টেস্ট দ্য হাইপোথিসিস হোয়ার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 10। বলা আছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10 দেওয়া আছে, এটার হাইপোথিসিস টেস্ট করে দেখতে। এখন কাহিনী হইতাছে এইখানে কিন্তু সরাসরি কিছু বলা নাই যে আমরা এখানে কি ধরনের টেস্ট করব, কিন্তু যেহেতু এখানে ছোট আছে, সুতরাং এই জন্য আমরা লেফট টেল টেস্ট হিসেবে করতেছি। আমরা এখানে টু টেল টেস্ট করতে পারতাম, কিন্তু কাহিনী হইতেছে কোশ্চেনের মধ্যে আমাদের সরাসরি বলাই থাকবে যে হ্যাঁ তুমি, কিছু হিন্ট দেওয়া থাকে কোশ্চেনে, যেমন বলা থাকতে পারে যে আহ, তুমি টেস্ট করো যে জিনিসটা কি ডিফারেন্ট কিনা, অথবা টেস্ট করো জিনিসটা কি লেস কিনা, লেস দেন কিনা, অথবা টেস্ট করো জিনিসটা মোর দেন কিনা। এইরকম হইতে পারে। তো যখন মোর দেন বলবে তখন আমরা রাইট টেল করব, যখন লেস দেন বলবে তখন আমরা লেফট টেল করব, যখন ডিফারেন্ট বলবে তখন আমরা টু টেল টেস্ট করব, এইভাবে। এখন আমরা দেখি শুরু থেকে কিভাবে যায়। আমাদের জিনিসগুলো কি কি লাগে। ফার্স্টে দেওয়া আছে এইটা, এইটা কি, এটা হচ্ছে গিয়া টোটাল কোম্পানি ক্লেম করছে যে তাদের সবগুলো বোতলে এত এমএল করে থাকে। তার মানে জিনিসটা কি, তার মানে জিনিসটা হইতেছে কি একটা পপুলেশন মিন। পপুলেশন যতগুলা ইয়ে আছে, তাদের প্রোডাক্ট আছে, সবগুলা প্রোডাক্টে এভারেজ এতটুকু করে থাকে, তার মানে এটা কি একটা পপুলেশন মিন না। ওকে, এটা একটা পপুলেশন মিন। পপুলেশন মিন মানে কি, মিউ, মিউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তারপরে কি,
স্যাম্পল সাইজ দেওয়া আছে n, আর স্যাম্পলের উপর বেস করে দেওয়া আছে এভারেজ 247, এটা হচ্ছে কি স্যাম্পল মিন এক্স বার। তাহলে n দেওয়া আছে, এক্স বার দেওয়া আছে, মিউ দেওয়া আছে, লাস্টে আরেকটা বলে দিচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিউ, মিউ দেওয়া আছে 10। এই চারটা ভ্যালুই আমাদের লাগে মেইনলি একটা জেড এর ভ্যালু বের করতে। এখন জেড স্কোর বের করতে হলে যে আমাদের এই চারটা ভ্যালু লাগবে, আমরা আগে হাইপোথিসিসটারে স্টেট করব। হাইপোথিসিস স্টেট করা মানে হইতেছে কি নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসে দেখানো বা বলা, কোনটা নাল হাইপোথিসিস কোনটা অল্টারনেটিভ হাইপোথিসিস এটা বলা। আমরা মনে করি এই যে কোশ্চেনে বলে দিচ্ছে যে এটা এটার উপর বেস করে আমরা বলতে পারতেছি যে হ্যাঁ এখানে নাল হাইপোথিসিস হয়েছে মিউ ইকুয়াল 250, এটা তারা বলছে। কিন্তু আমরা প্রেডিক্ট করছি অল্টারনেটিভ হাইপোথিসিস, আমরা বিশ্বাস করি না এটা, আমরা বলতাছি যে মিউর ভ্যালু 250 থেকে কম, তার মানে এটা হচ্ছে লেফট টেল টেস্ট হবে। এই যে বলে দিছে লেফট টেল। ওকে, এখন লেফট টেলের পরে আমাদের কি কি ভ্যালু আছে ওই ভ্যালু গুলো আমরা গ্যাদার করলাম, এক্স বার আছে, মিউ আছে, সিগমা আছে, এন আছে। আচ্ছা, তারপরে আলফার ভ্যালুও দেওয়া আছে। এই যে আলফার ভ্যালুটা, এই আলফার ভ্যালুটাই হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। এই সিগনিফিকেন্স লেভেলের সাথে আমরা কম্পেয়ার কইরা ভ্যালুগুলা ইয়া করব, সিগনিফিকেন্স লেভেলের সাথে কম্পেয়ার করে আমরা ভ্যালুগুলারে প্রেডিক্ট করব বা ডিসিশন দিব যে জিনিসটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হবে। এখন যদি এই যে ভ্যালুগুলোর মাধ্যমে আমরা জেড এর ভ্যালুটা বের করি, জেড টেবিলে জেড টেস্টের ভ্যালু বের করি, তাহলে জেড থেকে কি জেড এর মধ্যে মান বসাবো এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। সিগমা বাই রুট এন মানে কি এস ই না? তো নিচে আমরা সরাসরি এস ইও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এই যে এইভাবে করলাম, করার পরে আমাদের যে ভ্যালুগুলো আসছে শেষে আসছে -3। এখন এই যে জেড এর ভ্যালু যে -3 আসলো, এই -3 এর ভ্যালুটারে আমরা পি ভ্যালুতে কনভার্ট করব। এখন পি ভ্যালুতে কনভার্ট করে কিভাবে? পি ভ্যালুতে কনভার্ট করে হচ্ছে গিয়ে আমাদের যে জেড এর ভ্যালুটা আছে এই জেড এর ভ্যালুটারে আমরা এই যে এই -3, জেড লেস দেন ইকুয়াল লেস দেন বা লেস দেন ইকুয়াল -3, আমাদের জেড এর যে টেবিলটা দেওয়া থাকে জেড টেবিলের মধ্যে সব সময় জেড টেবিলটা কই, জেড টেবিলটা দেওয়া নাই। আচ্ছা, আমাদের জেড টেবিলের মধ্যে সব সময় জেড এর ভ্যালুটা এইভাবেই দেওয়া থাকে, একটা মানে লেফট সাইডের আকারে দেওয়া থাকে। লেফট সাইড মানে কি জেড এর দিকে বন্ধ মুখটা দেওয়া থাকে। তার মানে যেহেতু এই সাইডে দেওয়া আছে আমরা -3 বরাবর যেই ভ্যালুটা পাবো, এক সাইডে দেখবো -3, আরেক সাইডে দেখবো 0 0, মানে রো ওয়াইজ দেখবো -3, কলাম ওয়াইজ দেখবো 0 0, যেই ভ্যালুটা পাবো ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের পি অফ জেড লেস দেন -3। এখন এই ভ্যালুটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু। এখন এই পি এর ভ্যালুটারে আমরা কম্পেয়ার করব কার সাথে, আলফার সাথে। আলফার সাথে কম্পেয়ার করে যদি আমরা দেখি কখনো যে আমাদের আলফার ভ্যালু পি এর ভ্যালু থেকে বড়, তাইলে ও সব সময় রিজেক্ট হয়ে যাবে। মেন কথা হয়েছে আলফার ভ্যালু বড় হইলেই রিজেক্ট, পি এর ভ্যালু ছোট হইলেই রিজেক্ট। আর যদি দেখি পি এর ভ্যালুটা বড় হয়েছে আলফার ভ্যালু ছোট হয়েছে, তার মানে ওইটা ফেইল টু রিজেক্ট বা অ্যাকসেপ্ট, ওইটা বলে। হাইপোথিসিস টেস্ট মামা, এইটুকুই। হ্যাঁ, আলফা কি এটা ফিক্স থাকে নাকি? আলফা ফিক্স থাকে না পুরোপুরি, তবে আলফার ভ্যালুটা দেওয়া থাকে কোশ্চেনে। ম্যাক্সিমাম টাইমে একদম 90% সময় আলফার ভ্যালু 0.05 অথবা 5%, দুইটা সেম জিনিসই। 5% ভাঙাইলে কিন্তু 0.05 আসে, 0.05 বলা থাকে কোশ্চেনে। কখনো কখনো ওইটা অন্যভাবে বলা থাকতে পারে, যে 10% অথবা 1%, এই তিনটা ব্যতীত কখনো অন্য কিছু হয় না। বুঝছি সবাই? কিন্তু যাই হোক আলফার ভ্যালু 1% থাকুক বা 10% থাকুক বা 5% থাকুক, সব সময় আমরা একটা জিনিসই খেয়াল করবো যে আমাদের পি এর ভ্যালুটা আলফা থেকে বড় না ছোট। পি বড় হইলে অ্যাকসেপ্ট, পি ছোট হইলে রিজেক্ট। তার মানে কি এখানে পি এর ভ্যালু ছোট হয়েছে, সুতরাং আমরা এখানে রিজেক্ট করে দিছি, এই যে নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিছি। ওকে, এইটাই হচ্ছে হাইপোথিসিস টেস্ট। এখন কাহিনী হইতাছে যে এই যে আলফার ভ্যালু দিয়া কি বুঝায়? আলফা মানে হচ্ছে গিয়ে টাইপ 1 ইররের প্রবাবিলিটি। টাইপ 1 ইররের প্রবাবিলিটি কি? টাইপ 1 ইরর বলতে কি বোঝায়? টাইপ 1 ইরর মানে হইতাছে গিয়া কোনো একটা জিনিস কোম্পানি যেটা বলছে ওইটা আসলে সঠিক কিন্তু আমরা জিনিসটারে ভুল বলছি। যখন এইরকম হয় যে তারা অরিজিনালি ট্রু কিন্তু বলছি ফলস, তাইলে ওইটা হবে হচ্ছে গিয়ে আমরা মানে হচ্ছে গিয়ে অরিজিনালি এইজ নট ট্রু ছিল কিন্তু আমরা রিজেক্ট করে দিছি, ওইটারে বলা হয় হচ্ছে গিয়ে টাইপ 1 ইরর। এখন টাইপ 1 ইররের প্রবাবিলিটি হচ্ছে আলফা। আলফা ইকুয়াল বলছে কত, 5%। সুতরাং আমরা এটা বলতে পারি যে আমরা 5% চান্সে এই জিনিসটারে রিজেক্ট করে দিছি। বুঝতে পারছি যে এই যে রিজেক্ট যে করলাম, এই রিজেক্টের চান্স হইতেছে 5% চান্স। 5% চান্স পর্যন্ত আমরা জিনিসটারে অ্যালাউ করতাম, যদি 5% এর বেশি হয়ে যেত তারপরেও আমরা অ্যালাউ করতাম, কিন্তু 5%
বেশি হইতে পারে নাই সে, এই জন্য ওই জিনিসটাকে আমরা অ্যালাউ করি নাই, রিজেক্ট করে দিছি। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে টাইপ টু ইরর। এটা হচ্ছে একটু বেশি ডেঞ্জারাস জিনিস। অনেক সময় কোশ্চেনে এইটাও আসতে পারে যে টাইপ ওয়ান ইরর আর টাইপ টু ইরর এর মধ্যে থেকে কোনটা বেশি ডেঞ্জারাস এবং কেন, ওইটা বলো। বলছে যে এই জিনিসটা কি ফলস, এটা হচ্ছে গিয়ে আসলে নাল হাইপোথিসিসটা ফলস ছিল, কিন্তু আমরা রিজেক্ট করতে পারি নাই আসলে কোন একটা কারণে। তার মানে কি ভুলটারে আমরা সঠিকভাবে প্রেডিক্ট করে দিছি। ভুলটারে যখন সঠিকভাবে প্রেডিক্ট করে দিব, তার মানে এই জিনিসটা একটা অনেক বড় ধরনের সমস্যা না? এই জিনিসটারে বিটা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এখানে টাইপ 1 ইরোর আর টাইপ 2 ইরোর মানে আসছে কিভাবে, মানে কই থেকে আসলো এগুলা? কোশ্চেনে যখন ধরে এইটা আসলে থিওরিটিক্যাল একটা পার্ট জিনিসটা, বুঝছো? এটার মধ্যে এটা তো ম্যাথমেটিক্যাল না সরাসরি। ধরে এইটা বলবে যে এই যে এই সিনারিওর উপর বেস করে তুমি যে ইয়াটা বের করছো, ওই মানে হাইপোথিসিস টেস্টটা যে করছো, এই হাইপোথিসিস টেস্টের উপর বেস করে তুমি বলো যে এখানে কি হয়েছে, টাইপ ওয়ান ইরর হয়েছে না টাইপ টু ইরর হয়েছে। আর টাইপ ওয়ান ইরর বলতে কি বুঝাইতেছে এখানে, টাইপ ওয়ান ইরর মানে কি আছে, টাইপ টু ইরর মানে কি, টাইপ ওয়ান ইরর আর টাইপ টু ইরর এর মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস, এইগুলা হইতে পারে। আমি বললাম না যে গত সেমিস্টারে কোশ্চেনের একটা পিডিএফ আমি পাঠাইছি, ওই পিডিএফ এ এইটার উপর একটা কোশ্চেন আছে, একটু ভালো করে দেখিস। এখন এইটা হচ্ছে টাইপ ওয়ান ইরর, আর টাইপ টু ইরর তো বললামই, যদি ফলসটারে আচ্ছা, আমরা নাল ধরতে নিই। হাইপোথিসিস, নাল হাইপোথিসিস যখন আর কি রিজেক্ট হবে ওইটাই টাইপ 1 ইরর নাকি? হ্যাঁ, নাল হাইপোথিসিস সঠিক হওয়ার পরেও যখন রিজেক্ট হবে। সঠিক হওয়ার পরেও রিজেক্ট হবে? হ্যাঁ, সঠিক হওয়ার পরেও যদি রিজেক্ট হয়, মানে কাহিনীটা এমন যে কোনো একটা কোম্পানি বলছে যে তাদের প্রোডাক্টটা 10% ভালো, কিন্তু আমি বের করলাম যে 9% ভালো। তার মানে হ্যাগোর সাথে আমার কথা কিন্তু কাছাকাছি আছে, কিন্তু আমি কিন্তু 10%-এর সাথে আমি কিন্তু মিলাইতে গেলে দেখা যাইতেছে জিনিসটা কিন্তু ভুল। তার মানে আচ্ছা, আমি তাইলে হ্যাঁ এটা টাইপ 1 রিজেক্ট করে ইরর। দিলাম। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে টাপ ওয়ান এরর। আরেকটা যেটা, কোনো একটা ওষুধ কোম্পানি বললো যে তাদের এটার মধ্যে কোনো ক্ষতিকারক পদার্থ নাই। হ্যাঁ, এটা তারা বলছে, কিন্তু আসলে ক্ষতিকারক পদার্থ আছে, এবং আমরা ক্ষতিকারক পদার্থ যে আছে এটা আমরা বের করতে পারি নাই। তার মানে আমরা কি, আমরা তো এই ভুলটারেই সঠিকভাবে প্রেডিক্ট করে দিতেছি, তাই না জিনিসটা? বুঝতে পারছি, হ্যাঁ। এইটা হচ্ছে কি টাইপ টু এরর। তার মানে আচ্ছা, বেশি তাইলে ডেঞ্জারাস কোনটা? ইউজারের ভুল হইলে টাইপ 2 ইরর হয়, আর কোম্পানির ভুল হইলে সেটা হইছে যে টাইপ 1 ইরর হয়। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। তার মানে এখন বেশি ডেঞ্জারাস কোনটা তুই চিন্তা করে দেখ। ডেঞ্জারাস হচ্ছে টাইপ টু ইরর, কারণ টাইপ টু হুম। ইররের ক্ষেত্রে আমি ভুলটারে সঠিকভাবে প্রেডিক্ট করতেছি, যার কারণে মানুষ এটার উপর মানে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো একটা এই যে যে মাত্র যে এরকম বললাম যে কোনো ওষুধ নিয়ে যদি হয়, কোনো ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস এইটার উপর ডিপেন্ড করে যদি জিনিসটা হয়, তার মানে আমি যখন বলে দিলাম যে এই জিনিসটা ভালো, খারাপটারে যখন ভালো বলে দিলাম, কোনো একটা মানুষ ওষুধটা খাইয়া যদি মরে যায়, তখন তো দোষ আর আমার, আমার না, তোর দোষ। এই যে টাইপ ওয়ান ইরর, টাইপ সরি টাইপ টু ওয়ান না, টাইপ টু ইরর। টাইপ টু এরর হচ্ছে পাওয়ার ইকুয়াল ওয়ান মাইনাস টাইপ টু এরর। এখন পাওয়ার দিয়ে কি বোঝায়, এটার জন্য একটা থিওরিটিক্যাল টাইপ আছে পাওয়ার, এটার উপর বেস করে। এখন এই জিনিসটা গতকালকে স্যারের বলছিলাম, আমাদের স্যার বলছে এটা স্কিপ করতে পারেন আপনারা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে বলছে যে ইনক্রিজিং দ্য স্যাম্পল সাইজ ইজ দ্য মোস্ট ইফিসিয়েন্ট ওয়ে টু ইনক্রিজ স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার। এইটা এইভাবে কিভাবে কি হয়, পাওয়ার কখন বাড়ে পাওয়ার কখন কমে, এগুলো আছে। এখন আসি পরে আরেকটা ম্যাথ, এইখানে এটা হচ্ছে টি টেস্টের মধ্যে। ওই যে আগের বার বলছিলাম না, স্যাম্পল সাইজ যদি 30-এর বেশি হয় তাহলে জেড টেস্ট করবো, যা স্যাম্পল সাইজ যদি 30-এর কম হয় তাহলে টি টেস্ট করবো। এই যে এখানে দেখি স্যাম্পল সাইজ দেওয়া আছে 10, স্যাম্পল সাইজ 10 দেওয়া আছে, আর বাকি সব সেম সেম দেওয়া আছে, বাকি আর কিছু পার্থক্য নাই। এক্স বার দেওয়া আছে, মিউ দেওয়া আছে, এস দেওয়া আছে, এন দেওয়া আছে। এস দেওয়া আছে কেন, এস হচ্ছে গিয়ে ইয়ার জন্য, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। আর আগেরটার মধ্যে দেওয়া ছিল হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এস দেওয়া আছে। কিন্তু ফর্মুলা এই একটাই, আগেরটাই, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস বাই রুট এন। আচ্ছা, এটা করলাম, করার পরে আমাদের অ্যান্সার বের হয়েছে -1.90। এখন এইখানে আমরা ওই যে আগেরটার মতো টি টেবিল কিভাবে চেক করে, ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে চেক করে না? ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে আমরা চেক করব, কিভাবে চেক করব? ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে চেক করলে এই যে আমার এখানে এন এর মান কত, 10, ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে চেক করলে তাহলে n মাইনাস ওয়ান 9, তাহলে 9। আর এখানে হয়েছে টু টেল টেস্ট ছিল, এটা যেহেতু টু টেল টেস্ট ছিল, তার মানে আমরা দেখবো আলফা ইকুয়াল 0.05 টু টেলের জায়গায় কলাম মানে কলাম ওয়াইজ দেখবো টু টেইলে 0.05, আর রো ওয়াইজ দেখবো
ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়াল 9, এই ভ্যালুটা যেই জায়গায় গিয়ে কনকেট করবে ওই ভ্যালুটাই আমরা নিব। যেমন এখানে দেখি এই যে এইখানে ডিগ্রিস অফ ফ্রিডম আছে 9 আছে এই পোর্শনে, আর টুটেল টেস্টে 0.05 আছে কোন জায়গায়, টুটেল টেস্টে 0.05 আছে এই যে এই জায়গায়, এই জায়গায়, তাই না? তার মানে এখন এই দুটারে যদি কনকেট করি তাহলে আসতেছে আমাদের 2.262, এই যে 0.262, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড টি, সরি টি ক্রিটিক্যাল বা টেবুলেটেড টি বলা হয় এটারে, টেবুলেটেড টি অথবা টি ক্রিটিক্যাল। এখন এই ক্রিটিক্যাল টি যেটা, এইটা যদি আমাদের ক্যালকুলেটেড টি থেকে বড় হয় বা ছোট হয়, দেখবো আমরা রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা। আমরা দেখতেছি যে -2.262 থেকে শুরু করে +2.262 পর্যন্ত হচ্ছে আমাদের রেঞ্জ। এখন এই -1.90 কি আমাদের এই রেঞ্জের ভিতরে পড়ে? অবশ্যই পড়ে, যেহেতু আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেটেড টিটা যেহেতু ক্রিটিক্যাল টি এর বা ক্রিটিক্যাল রেঞ্জের মাঝখানে এই পড়ছে, সুতরাং আমরা বলতে পারি যে এইটা আমাদের রিজেক্ট, ফেল টু রিজেক্ট, সুতরাং আমরা এটা রিজেক্ট করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে হবে। বুঝতে পারছি? ফুয়াদ, এখানে ডিগ্রি অফ ফ্রিডম কি বুঝাইছে এখানে? ডিগ্রিস অফ ফ্রিডম মানে তো ডিগ্রিস অফ ফ্রিডম, না বোঝানোর তো কিছু নাই। ডিগ্রিস অফ মানে ফ্রিডম মানে হচ্ছে এখানের সাথে n রিলেটেড কি? মাইনাস ওয়ান, ডিগ্রিস অফ ফ্রিডম মানে n মাইনাস ওয়ান, ডিগ্রিস অফ ফ্রিডম দিয়া আমাদের ক্যালকুলেট টি টেবিলের থেকে ভ্যালু বের করা লাগে। যেটা জেড টেবিলে লাগতো না। জেড টেবিলের থেকে লাগে না, জেড টেবিলে তো আমরা পি দিয়ে করে ফেলি যায়, হুম হুম। জেড টেবিল থেকে আমরা পি এর ভ্যালু দিয়ে ক্যালকুলেট করি, এই জন্য ওইটা লাগে না, আর টি টেবিলের জন্য এটা লাগে। বুঝছি সবাই জেড টেস্ট কিভাবে করে, টি টেস্ট কিভাবে করে? হ্যালো, মামা আমাকে একটু বলবি যে কোন কোন টপিক গুলো সহজ, মানে মাথা দিয়ে ঘুরে ফেলে সহজ নাই কিছু, একদম সব পিডিএফ কঠিন। দেখলে। তুই এতক্ষণ কই আছিলি? আরে ভাই, আমার নেটের প্রবলেম হইতেছিল এতক্ষণ ধরে। দুনিয়ার খালি সব সমস্যা তোর ওই রে। আচ্ছা, এই যে আমি একটা ইয়া দিলাম মাত্র হাইপোথিসিসের উপর, ওপেন হয় না কেন? আচ্ছা যাই হোক, এখানে টোটাল 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথ হাইপোথিসিসের উপর, 5টা ম্যাথ আছে এবং 5টা ম্যাথ 5 ধরনের ম্যাথ আছে। লেফট টেলের উপর একটা আছে জেড, জেড টেস্টের লেফট টেল আছে, জেড টেস্টের রাইট টেল আছে, জেড টেস্টের টু টেল আছে। তারপরে টি টেস্টের টু টেল আছে এবং টি টেস্টের একটা সিঙ্গেল লেফট টেল আছে। টোটাল 5 টাইপের ম্যাথ আছে, এইগুলোর মধ্যে একটু ভালো করে দেখলে হাইপোথিসিস একদম ক্লিয়ার হয়ে যাবে, যত ধরনের ভেরিয়েশন হইতে পারে হাইপোথিসিসের। হ্যাঁ, এটা হাইপোথিসিস শেষ। এখন আসি টপিক প্রবাবিলিটি। আর কয়টা বাকি আছে ফুয়াদ? একটা লাস্ট টপিক, কন্ডিশনাল প্রবাবিলিটি, বায়াস থিওরিয়াম। এখন এই কন্ডিশনাল প্রবাবিলিটি আর বায়াস থিওরিয়ামের যে টপিকটা, এইটাতে আমাদের শুধু এইটুকুই দেওয়া আছে, আমাদের সেকশনে আর কিচ্ছু দিছে না, কেন যে দিছে না আমি জানি না, এইটার উপর থেকে কি আসবে। কন্ডিশনাল প্রবাবিলিটির আরো আর কারো কাছে যদি কোনো স্লাইড থাকে আমার কাছে শেয়ার করতে পারেন, আমি ওইটা থেকে দেখতে পারবো। কিংবা কন্ডিশনাল প্রবাবিলিটি আর বায়াস থিওরিয়াম কি, এটা একটু জাস্ট নর্মালি বেসিক থিওরিয়ামটা বা ফর্মুলাটা বুঝাই, তাইলে জিনিসটা আরো সবই সহজ হবে। এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি আর বায়াস থিওরিয়াম একদম কাছাকাছি কিন্তু ফুললি সিমিলার না জিনিসটা। কিভাবে? যেমন এই যে কন্ডিশনাল প্রবাবিলিটিতে বলে probability of c given a equal probability of a into c divided by probability of a into c মানে কি, এরা এই ইনটু বলতে এখানে কমা দিয়ে প্রকাশ করছে, কমায় বুঝায়, কমা মানে হইতেছে গিয়ে ইয়া আর কি গুণ, তাদের মধ্যকার। সেম ভাবে এখানে probability of a given c equal probability of a into c divided by probability of c, এইটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটি। এখন এইটার উপর বেস করে আমাদের আছে বায়াস থিওরিয়াম। এখন এই যে ইনটু যে এখানে দেওয়া আছে না, এইটারে অনেক সময় ইয়া দ্বারা প্রকাশ করা হয়, কি বলে আমাদের ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করা হয়। ইন্টারসেকশন দিয়ে যদি প্রকাশ করে তখন ইন্টারসেকশন রে ভাঙাইলে আবার এই রকমের একটা ফরমেশন তৈরি হয়। তাহলে প্রবাবিলিটি অফ সি গিভেন এ, probability of a given c
এই যে probability of C given A equal probability of A given C into probability of C divided by probability of A, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি একটা ম্যাথই দেখাবো, আশা করি কালকে এটার মধ্যে কমন পড়ার আছে। একটা হচ্ছে, এটা একটু ভালো করে সবাই মনোযোগ দিয়ে দেখি, এটারে বলা হয়, এটা শুধু বায়াস না, এটারে বলা হয় এক্সটেন্ডেড বায়াস থিওরিয়াম। এই এক্সটেন্ডেড বায়াসের যে ম্যাথটা আছে, এই যে কোশ্চেনটা সরাসরি লেখা ছিল না, কিন্তু আমি বুঝাইতেছি। আচ্ছা, এই যে সবাই একটু ভালো মনোযোগ দিয়ে দেখি, একটাই দেখাবো বলছি। আচ্ছা, কি বলছে এখানে? বলছে যে তিনটা কোম্পানি আছে, তিনটা কোম্পানি মেশিন উৎপাদন করে অথবা লাইট উৎপাদন করে, চিন্তা করি লাইট উৎপাদন করে। তো তিনটা কোম্পানির মধ্যে লাইট উৎপাদন করে, লাইট উৎপাদন করার মধ্যে এ কোম্পানি 40%, বি কোম্পানি করে 35% এবং সি কোম্পানি করে 25%। এখন এই যে তিনটা কোম্পানি, এই যে তিন ধরনের এত পার্সেন্ট করে, তিনটা মিলে 100% লাইট উৎপাদন করে। করার পরে বলছে যে এ কোম্পানি যে লাইট উৎপাদন করে তার মধ্যে ডিফেক্টের পরিমাণ হচ্ছে 0.2%। তার মানে ডিফেক্ট 0.2% হইলে বাকিটুকু অংশ ভালো, তাই না? এই যে ডিফেক্ট 2% মানে কি, এ ডি গিভেন এ, তার মানে কি এ কোম্পানির ডিফেক্টের পরিমাণ, এ কোম্পানির ডিফেক্টের প্রবাবিলিটি 0.2। আচ্ছা, তারপরে বলছে তার মানে তার অপোজিট সাইড এটা 98% হচ্ছে ভালো। সেম ভাবে বি কোম্পানির ডিফেক্টের পরিমাণ হচ্ছে 0.05 বা 5%, আর বাকিটা ভালো। তারপরে সি কোম্পানির ডিফেক্টের পরিমাণ হচ্ছে 0.04 বা 4% এবং বাকিটা ভালো। এখন এই যে অংশটা আমি ট্রিটা যে ড্র করছি, এই ট্রিটা সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে না, এই ট্রিটা আমাদের কনস্ট্রাক্ট করে নেওয়া লাগবে। আমাদের কোশ্চেনে বলা থাকবে যে তিনটা কোম্পানি আছে, তিনটা কোম্পানি লাইট উৎপাদন করে, এক একটায় ফার্স্ট একটায় এ কোম্পানি করে এত, বি কোম্পানি করে এত, সি কোম্পানি করে এত, এবং এ কোম্পানি ডিফেক্ট উৎপাদন করে এত, বি কোম্পানি ডিফেক্ট উৎপাদন করে এত, সি কোম্পানি ডিফেক্ট উৎপাদন করে এত। এবং বাকিগুলো আমাদের নিজে থেকে বানায়া মানে মিলায়া লিখতে হবে আর কি, বিয়োগ করে করে। এখন এইটা করার পরে আমাদের বলছিল কোশ্চেনে তিনটা জিনিস বা চারটা জিনিস বলছে। শুরুতে বলছে যে probability of D given A, probability of D given, sorry, probability of A given D, probability of B given D, probability of C given D বের করতে। এটার মানে কি? এটার মানে হইতেছে যে আমি ওই টোটাল যে ভ্যালু গুলা বা টোটাল যে লাইট গুলো আছে এর মধ্যে থেকে একটা লাইট যদি পিক করি, ওই লাইটটা এ কোম্পানির হওয়ার, মানে একটা ডিফেক্ট লাইট যদি আমি পিক করি, ওই ডিফেক্ট লাইটটা এ কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত। সেম ভাবে যদি ওই একটা লাইট পিক করি, ওই লাইটটা বি কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত, এবং ওই আরেকটা লাইট যদি পিক করি ওটা সি কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন যদি কোশ্চেনে দেখি আমাদের কি এটাতে বলছে, আমরা যদি বায়াস থিওরিয়ামের কথা চিন্তা করি, বায়াস থিওরিয়ামে কি করে, a given d equal probability of d given a into probability of a divided by probability of d। এটা তো মুখস্থ আমরা সবাই পারি, কিন্তু এটার মানেটা কি এটা তো বুঝতে হবে আমার। এটার মানেটা হইলো probability of d মানে কি, probability of d মানে হইতাছে কি আর টোটাল ডিফেক্টের প্রবাবিলিটি। এই যে লেখছি দেখ, টোটাল ডিফেক্ট অফ প্রবাবিলিটি অথবা সাম অফ দা টোটাল ডিফেক্ট। ডি মানে হচ্ছে কি সাম অফ দা টোটাল ডিফেক্ট, আর ডি এর প্রবাবিলিটি মানে হচ্ছে কি প্রবাবিলিটি অফ দা সাম অফ দা টোটাল ডিফেক্ট অথবা টোটাল প্রবাবিলিটি অফ ডিফেক্ট, যতগুলো ডিফেক্ট আছে তার প্রবাবিলিটি। এখন টোটাল ডিফেক্টের প্রবাবিলিটি বের করব কিভাবে আমরা? টোটাল ডিফেক্টের প্রবাবিলিটি বের করতে হলে আমাদের দেখতে হবে কোনটার ক্ষেত্রে কয়টা করে ডিফেক্ট হইতাছে। এই যে এ কোম্পানির ডিফেক্ট হচ্ছে এটা, বি কোম্পানির ডিফেক্ট এটা, এবং সি কোম্পানির ডিফেক্ট এইটা। তার মানে এ কোম্পানির ডিফেক্টের জন্য কি করবো, 0.40 ইন্টু 0.202। সেম ভাবে বি কোম্পানির ডিফেক্টের জন্য 0.35 ইন্টু 0.05। তারপরে সি কোম্পানির ডিফেক্টের জন্য 0.25 ইন্টু 0.04। এই তিনটারে একসাথে মানে টোটাল ডিফেক্টে যখন আমি একসাথে কইরা দিব, তার মানে কি পাশাপাশি যোগ নিচে, সরি পাশাপাশি গুণ নিচে নিচে যোগ। এই যে পাশাপাশি গুণ করছি নিচে নিচে যোগ করছি, এর জন্য এর ডিফেক্ট, এর টোটাল ডিফেক্ট, বি এর টোটাল ডিফেক্ট এবং সি এর টোটাল ডিফেক্ট, তিনটারে পাশাপাশি যোগ করে দিচ্ছি, পরে যেটা বের হয়েছে এটা হইতেছে কি টোটাল ডিফেক্টের পরিমাণ। এখন টোটাল ডিফেক্টের পরিমাণ যদি আমি পাই, টোটাল ডিফেক্টের থেকে এখন আমরা বের করতে পারবো না এর ডিফেক্ট কতটুকু, বি এর ডিফেক্ট কতটুকু, আর সি এর ডিফেক্ট কতটুকু, এর ডিফেক্ট কতটুকু, এইটা হচ্ছে এর ডিফেক্ট। এখন এর ডিফেক্টের প্রবাবিলিটি কত, এর ডিফেক্টের প্রবাবিলিটি মানে হইতেছে কি এর ডিফেক্টের অংশ ডিভাইডেড বাই টোটাল ডিফেক্টের অংশ। এই যে এর ডিফেক্ট ডিভাইডেড বাই টোটাল ডিফেক্ট। সেম ভাবে বি এর ডিফেক্ট ডিভাইডেড বাই টোটাল ডিফেক্ট।
সেম ভাবে সি এর ডিফেক্ট ডিভাইডেড বাই টোটাল ডিফেক্ট, এইটা বের করছি। এইটা হচ্ছে আমাদের বলছে যে প্রবাবিলিটি অফ এ গিভেন ডি, বি গিভেন ডি এবং সি গিভেন ডি, মানে হচ্ছে কোনো একটা ভ্যালু আমি পিক করছি বা কোনো একটা ডিফেক্ট লাইট আমি পিক করছি, ওই ডিফেক্ট লাইটটা এ কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত এটা বের করলাম, বি কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত এটা বের করছি, এবং সি কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত এটাও বের করলাম। শেষ। এইটুকু হয়েছে আমাদের অ্যান্সার। এইটুকু কি বুঝছি সবাই? আর একটুখানি জিনিস আছে, এটা বুঝছি সবাই, এইটুকু বুঝলে আর একটু ওই জিনিসটা ফুয়াদ, দেখাবো। ক্লিয়ার ফুয়াদ, হ্যাঁ বলো। এখানে হচ্ছে জাস্ট আমরা ডিফেক্ট ডিটেক্ট করছি না, তো আমাদের এখানে যে ভালোর যে পরিমাণটা এ এর কোম্পানির, দেন বি এন্ড সি, মানে ওগুলা লাগবে না, 0.95 0.96 এগুলো তো লাগে না, সো আমার না কি এগুলো বের ওইগুলো করা আমাদের লাগবে? লাগবে না। আমাদের শুধু ডিফেক্টের হ্যাঁ, গুলা যেহেতু বলছে জাস্ট এই জন্য ডিটেক্ট শুধু করতেছি। ডিফেক্ট বলছি। যদি আমাদের বলতো এন্ড যদি যে আমাদের আমি মানে একটা লাইট চুজ করছি, ওই লাইটটা এ কোম্পানির হওয়ার, শুধু বলতো যে একটা লাইট চুজ করছি ওটা এ কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত, তখন কি করতাম? তখন দেখতাম যে এই যে এ কোম্পানিতে টোটাল কতগুলো আছে, ডিফেক্ট হোক নন ডিফেক্ট হোক সব, এই যে এ কোম্পানিতে আছে এতগুলা, এর মধ্যে থেকে একটা চুজ করছি, এইটা এ কোম্পানির হইব কি না। তার মানে আমাদের টোটাল যতগুলা ভ্যালু আছে সবগুলারে যোগ করে এ কোম্পানির টোটাল ডিফেক্ট সহ না ডিফেক্ট হোক নন ডিফেক্ট হোক তাহলে সবগুলারে একসাথে কইরা যেটা হবে ওইটা হবে আমাদের ভ্যালু। আর যদি তোমার এমন কোশ্চেন বলে যে আমি একটা নন ডিফেক্ট পিক করছি এবং ওই নন ডিফেক্টটা এ হওয়ার প্রবাবিলিটি কত, তখন আমরা ডিফেক্ট গুলা নিয়ে কাজ করব না, তখন আমরা কাজ করব এই যে এ কোম্পানি এবং এ কোম্পানির নন ডিফেক্ট গুণ, এ হ্যাঁ, কোম্পানি হ্যাঁ, হ্যাঁ, এবং সরি বি কোম্পানি এবং বি কোম্পানির নন ডিফেক্ট গুণ, এবং সি কোম্পানি এবং সি কোম্পানির নন ডিফেক্ট গুণ, তিনটা আলাদা আলাদা গুণ করে পাশাপাশি যোগ করে দিব, এই যে নিচে নিচে যোগ পাশাপাশি গুণ করব, করার পরে যেটা হবে ওটা হচ্ছে টোটাল নন ডিফেক্টের প্রবাবিলিটি, মানে টোটাল ভালোর প্রবাবিলিটি, সরি হ্যাঁ হ্যাঁ টোটাল ভালোর প্রবাবিলিটি। এখন টোটাল ভালোর প্রবাবিলিটি থেকে ওইটা এর এ কোম্পানির ভালো আছে কিনা ওইটা দেখবো, বি কোম্পানিরটা ভালো আছে কিনা দেখবো, সি কোম্পানিরটা ভালো আছে কিনা ওইটা দেখবো। বুঝছি সবাই? হ্যাঁ, হ্যাঁ, সেমই কনসেপ্ট, জাস্ট খালি কোশ্চেনের শুধু উপর ডিপেন্ড উল্টায় করে আমরা দিবা, চেঞ্জ করে যখন দিব। যেটা চাইতেছে তুমি ওইটা দিয়ে উল্টায় দিবা, শেষ, আর কিছুই না। আর হয়েছে? যদি কখনো যদি হ্যাঁ, হ্যাঁ, যদি গুড অ্যান্ড ডিফেক্ট যদি কোনো কিছু উল্লেখ না থাকে, দেন আমি জাস্ট ডিরেক্ট 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.95 একদম হ্যাঁ সবগুলা হ্যাঁ যোগ অ্যান্ড গুণ করে দেন বসাবো, দেন হচ্ছে ভ্যালুগুলা আর কি ওইটাই ডিলিট ওইটাই। করব। আচ্ছা, হ্যাঁ ওইটা হইলো। এখন এইটা যদি আমরা বুঝে থাকি, এইটার পরে আমাদের এখন একটা রিভার্স ম্যাথ দিছে। এতক্ষণ আমরা কি করছি, আমাদের একটা ডিফেক্ট পিক করছিলাম, ওই ডিফেক্টটা বলছিল যে এই ডিফেক্টটা ইয়ার এ কোম্পানির হওয়ার প্রবাবিলিটি কত বের করতাম, হ্যাঁ। এখন আমাদের বলছে যে আমাদের কাছে টোটাল ডিফেক্ট আছে 20,000, এবং এই 20,000 ডিফেক্টের মধ্যে কোন মানে কয়টা করে ডিফেক্ট, কোন কোম্পানির ডিফেক্ট কয়টা, এটা বের করতে হবে। এই যে এইটা করার পরে এই কনসেপ্টটা থেকে আমরা কি ওই জিনিসটা বের করতে পারি? কারো কি চিন্তা মাথায় কি এই জিনিসটা ধরতেছে কিভাবে বের করব? বাবা কোশ্চেনটা আবার কোশ্চেনটা হইতেছে আমার টোটাল ডিফেক্ট আছে 20,000, 20,000টা ডিফেক্ট প্রোডাক্ট আমার কাছে আছে। এখন 20,000 ডিফেক্ট প্রোডাক্টের মধ্যে থেকে আমারে বলছে যে এই 20,000-এর মধ্যে থেকে কোন কোম্পানির ডিফেক্ট কয়টা, এ কোম্পানির ডিফেক্ট কয়টা, বি কোম্পানির ডিফেক্ট কয়টা, সি কোম্পানির ডিফেক্ট কয়টা। এটা একদম সিম্পল জিনিস, কালকে এটা আসবে, একদম 90% শিওর এই জিনিসটা আসতে পারে। এই যে আমরা বের করছি কি, এ কোম্পানির ডিফেক্টের প্রবাবিলিটি বের করছি না। প্রবাবিলিটি মানে কি, পার্সেন্টেজ না। এ কোম্পানির ডিফেক্টের পার্সেন্টেজ এত, বি কোম্পানির ডিফেক্টের পার্সেন্টেজ এত, সি কোম্পানির ডিফেক্টের পার্সেন্টেজ এত। তাইলে আমাদের টোটাল ডিফেক্ট আছে 20,000। 20,000 যদি আমি পার্সেন্টেজ এই এ কোম্পানির পার্সেন্টেজ দিয়ে গুণ দিই, তাইলে আমি পাইতাছি যে এ কোম্পানির ডিফেক্টের সংখ্যা কত। সেম ভাবে বি কোম্পানির ডিফেক্টের পার্সেন্টেজ দিয়ে যদি 20,000 গুণ দিই, তাইলে পাবো 20,000-এর সংখ্যা কত। সেম ভাবে পরেরটা যদি এই যে সি কোম্পানির ডিফেক্টের পার্সেন্টেজের সাথে যদি আমি 20,000 গুণ দিই, তাহলে সি কোম্পানির ডিফেক্টের পরিমাণটা পাবো। পরের পেজে আমরা এইটাই করছি। এই যে ফ্রম এ কোম্পানি 20,000 ইন্টু 0.22, এই যে এটা হইতেছে কি আমার 45,000, 8টা ডিফেক্ট হচ্ছে এ কোম্পানির ডিফেক্ট টোটাল 20,000-এর মধ্যে থেকে। সেম ভাবে বি কোম্পানির জন্য হয়েছে 9,800 ডিফেক্ট, 9,860টা ডিফেক্ট, আর সি কোম্পানির জন্য হয়েছে 5,632টা ডিফেক্ট। এখন এই তিনটারে পাশাপাশি যোগ করলে দেখা যাবে যে আবার 20,000-ই আসছে। যদি 20,000 না আসে তাহলে কিন্তু ভুল হয়েছে, 20,000 আসতেই হবে। 20,000 আনার আরেকটা টেকনিক আছে, অনেক সময় দেখা যায় যে এখানে ফ্র্যাকশন চলে আসে আমাদের,
ফ্র্যাকশন চলে আসলে 20,000 আসতে চায় না বা 20,000 থেকে 1-2 বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, তখন কি করব? আমরা চেষ্টা করব ফ্র্যাকশন গুলারে রিমুভ করে দেওয়ার। কিভাবে? এই যে পার্সেন্টেজ যখন করব আমরা, তখন পার্সেন্টেজের জন্য দেখবো যে এই যে এখানে কি আছে 0.223, সরি 2254। তাহলে আমরা যদি এখানে 2254 এর পরিবর্তে 223 দিয়ে দিই, সরি 23 দিয়ে দিই, সরাসরি 23% দিয়ে দিই, তাইলে আমাদের এখানে হয়ে যাইতেছে না জিনিসটা? তো এইখানে যদি দিলাম 23%, এইখানে আছে কত? এখানে আছে 22%, আর এখানে আছে হইতেছে গিয়া, সরি এখানে আছে 28%, এখানে আছে 49%, এখানে আছে 23%। এই তিনটারে গুণ করলে কত হয়? 28 আর 23 হচ্ছে কি হচ্ছে গিয়া 8 আর 3 11, হ্যাঁ। তার মানে হইতেছে গিয়া 51%, আর এখানে আছে 49%, তাহলে তিনটা মিলা 100% মিলছে না? এখন 100% মিলায়া যখন তোমরা করবা, তাহলে দেখবা যে সেম অ্যান্সারই এসে পড়বে এইগুলা। হয়তো এক একজনের অ্যান্সার একটু এদিক সেদিক হইতে পারে, 1-2 এদিক সেদিক হইব, কিন্তু টোটাল ব্যালেন্স অ্যান্সার কিন্তু সবসময় 20,000-ই থাকতে হবে। বুঝছি সবাই? সবাই বুঝতে পারছি? বুঝছি ভাই, ফুল বুঝছি। রেসপন্স করি। আচ্ছা, এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমাদের আজকের মতো সিলেবাস শেষ। সেরা। মামা আমারে জাস্ট এটা বলে দিয়ে যে কোন কোন টপিক পড়লে ভালো হয়, মানে ইজি টপিক সব টপিকের থেকে ম্যাথ আসবে, বুঝছস? তবে আমি এইটা গুলা। বলতে পারতাছি না যে কোনটা সহজ। এখন মনে কর তুই আমার কাছে থেকে, আমি তো করে পড়াই দিলাম এখন। এখন আমি যদি কই আমার কাছে সব সহজ, কিন্তু তোর কাছে কি সব সহজ হইব? তুই ক।